আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি সেলিনা হায়দার। মূল সংবাদে যাব, তবে তার আগে জানিয়ে দেব শিরোনাম। ব্রিটেনে ঘূর্ণিঝড় স্টর্মবার্টের দ্বিতীয় দিনের আঘাতে বেশ ক্ষয়ক্ষতি, আশঙ্কাজনক হারে বাড়ছে নদীর পানি। কপ সম্মেলনে জলবায়ু মোকাবেলায় $30,000 কোটি প্রতিশ্রুতি, উন্নয়নশীল দেশগুলোর আপত্তি। শপথ নিলেন নতুন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার, ভোটে জনগণের আস্থা ফেরাতে অঙ্গীকার। এবং নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার, বললেন ডক্টর মঈন খান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্টর্মবার্ট ঘূর্ণিঝড়ের আঘাতে এ পর্যন্ত 4 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সাউথ ওয়েলসে 75 বছর বয়সী ব্রায়ান পেরি নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঘূর্ণিঝড়ে শনিবার উইনচেস্টার, ওয়েস্ট ইয়র্কশায়ার এবং নর্দাম্পটনশায়ারে 3 জন গাড়ি চালক নিহতের খবর পাওয়া গেছে। সাউথ ওয়েলসে শতাধিক বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি স্কুল প্লাবিত হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যের ওয়েলসের প্রায় অর্ধেক এলাকা জুড়ে বন্যার পানি হুহু করে বাড়ছে। বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে নদীর পানি। বহু বাড়িঘর তলিয়ে গেছে। দ্বিতীয়বারের এই ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। এই মহিলা বলছিলেন, মাত্র 4 বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তার ঘর পানিতে তলিয়ে গেছে। Because their belief is that because they've got flood defences in place that the flood defences work. But as you've probably seen yourself, the flood defences don't work. গেল 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতে ওয়েলসের অনেক জায়গায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জরুরি পরিষেবাগুলো এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছে। স্থানীয় কাউন্সিল লিডাররা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় তারা নিরলস কাজ করে যাচ্ছেন। We took the decisions ourselves to step up our resources and to have the depots open and crews in. But even as bad as things were this morning, unless I've missed it, because I've been out since 5:30, and I don't know if an amber warning was issued. I certainly haven't seen it, and I'm surprised actually there wasn't a red warning, because during Storm Dennis we did see an amber warning well in advance and a red warning issued in the early hours. So I do think that'll need to be reviewed certainly. স্টর্মবার্ট ঘূর্ণিঝড়ের আঘাতে নদীর পানি বেড়ে ইংল্যান্ডের কয়েকটি এলাকায়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মাটি ধসে বেশ কয়েকটি এলাকার রাস্তাও বন্ধ রয়েছে। উদ্ধারকারীরা বলছেন, এটি তাদের জন্য একটি কঠিন সময়। ঘূর্ণিঝড়ের আঘাতে এ পর্যন্ত 4 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। COP20 সম্মেলনে জলবায়ু সংকট নিরসনে বছরে $300 বিলিয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে বড় অর্থনীতির দেশগুলো। এই সাহায্যের পরিমাণকে অপমানসূচক হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকরা। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে থাকা উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা সঙ্গে সঙ্গেই এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। এটিকে তামাশা, লজ্জাজনক, আপত্তিকর বলেও মন্তব্য করেন তারা। বিস্তারিত রিপোর্টে। COP29 সম্মেলনে জলবায়ু পরিবর্তনে বছরে $30,000 কোটি বিনিয়োগের সিদ্ধান্তকে করতালির মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে। কিন্তু অর্থের পরিমাণ নিয়ে কয়েকটি উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা এর বিরোধিতা করে কড়া সমালোচনা করেছেন। I regret to say that this document is nothing more than an optical illusion. This, in our opinion, will not address the enormity of the challenge we all face. Therefore, we oppose the adoption of this document. That the developing country is saying that it's taking the lead with $300 billion till 2035 is a joke. And it's not something we should take lightly. একই সময়ে জ্বালানি সমৃদ্ধ দেশ সৌদি আরব জীবাশ্ম জ্বালানি কমিয়ে আনার ক্ষেত্রে আরও জোরালো অঙ্গীকার করে। জাতিসংঘের এই অনুষ্ঠানে ভবিষ্যতে উষ্ণায়নের সঙ্গে মানিয়ে চলা এবং চরম বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে ওঠার জন্য উন্নয়নশীল দেশগুলোকে $30,000 কোটি দেওয়া হবে বলে জানানো হয়। I'm very pleased that we've got this deal through. It's the right thing for Britain. It's the right thing for speeding up the clean energy transition.
which is good for Britain and it will help protect us against climate change, and that's the right thing to do, and it will also help generate jobs and growth for people in Britain. It's an 11th hour deal. জলবায়ু সংকটে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে রয়েছে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যে পরিমাণ অর্থ প্রয়োজন তা থেকে প্রায় বঞ্চিতই রয়ে গেছে বিশ্বের উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলো। কামরুল হাসান, চ্যানেল এস নিউজ ডেস্ক। অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। সেখানে গত 2 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 120 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটির জয়তুন এলাকায় রাতে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। অন্য হত্যাগুলো ঘটেছে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী সরাসরি হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশপথ এবং অভ্যর্থনা এলাকা লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে। তারা হাসপাতাল প্রাঙ্গণ, বৈদ্যুতিক জেনারেটর ও হাসপাতাল ফটক লক্ষ্য করেও হামলা চালিয়েছে। হামলায় 12 জন আহত হয়েছেন বলেও জানান কামাল আদওয়ান। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে জরুরি অভ্যর্থনা এলাকায় থাকা চিকিৎসক, নার্স ও কয়েকজন প্রশাসনিক কর্মীও রয়েছেন। We've been asking the world to send doctors with surgical specialties so we can treat those who arrive at Kamal Adwan Hospital with injuries requiring surgical intervention. Today, I was injured myself. We urgently need medical supplies, tools and ambulances to continue our humanitarian work. Unfortunately, my condition has worsened and the bleeding has returned, which was expected because I need a vascular surgeon. However, after the arrest of our medical staff 4 weeks ago, we no longer have any specialists available. This is why we have been urgently calling for surgical delegations to be sent to Gaza. বাংলাদেশ প্রসঙ্গ। একতরফা নয়, সর্বশক্তি দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা হবে যাতে ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে আসে, জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বললেন, নিয়ত সহি আছে, সমুন্নত রাখবেন শপথ। সুষ্ঠু নির্বাচন করতে সংস্কারের প্রয়োজন বলেও জানান তিনি। এজন্য সবার সহযোগিতা ও দোয়া চান সিএসসি প্রধান। আর করণীয় ঠিক করতে সোমবার প্রথম বৈঠকে বসার কথা রয়েছে নতুন নির্বাচন কমিশনের। বিস্তারিত রিপোর্টে। পূর্ব নির্ধারিত সময় রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথমেই নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে একে একে 4 কমিশনারও শপথ নেন। দেশের 14তম কমিশনের দায়িত্ব নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান নয়া প্রধান নির্বাচন কমিশনার। বলেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাতারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে। বেলা 3টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 কমিশনার। এই সময় তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। পরে বিকাল 4টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নয়া নির্বাচন কমিশনার। বলেন, ভোটারদের আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। কোনো চাপের কাছে মাথা নত করবেন না বলেও সাফ জানিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। আগে ডামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই, এরকম যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে কোনো প্রভাবেই তাদের টলাতে পারবে না। চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস ও অভিজ্ঞতা রয়েছে, এমন দাবিও করেন প্রধান নির্বাচন কমিশনার। অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর কয়েকটি সড়ক অবরোধ করেছেন চালকরা। পরে তাদের দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। এদিকে অটোরিকশার বিষয়ে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত রিপোর্টে।
গেল কদিন ধরে রাজপথে সোচ্চার ব্যাটারি চালিত রিকশা চালকরা। অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের আদেশ বাতিল সহ বেশ কয়েকটি দাবি তাদের। রবিবার সকাল 11টা থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাব শাহবাগ, শনিরাখড়া যাত্রাবাড়ি কামরাঙ্গীরচর সহ রাজধানীর নানা এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাব ও কদম ফোয়ারার সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। দাবির পক্ষে প্লাকার্ড ও নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। আমরা ঋণের টাকা দিয়ে আমরা অটো কিনছি, আমরা যদি অটো চালাতে না পারি তাহলে আমরা ঋণ দেবো কিভাবে, আমরা খাবো কিভাবে? আমরা মেন রাস্তায় দরকার পড়ে রাত 8টা 9টার পরে আসবো। আমাকে একটা সিদ্ধান্ত দেওয়া হোক, আমাদেরকে লাইসেন্সের আওতায় আনুক। একটা আইন নিয়ে আসেন, আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, সুষ্ঠুভাবে চালাতে পারি। সরকারকে তাদের দাবি মেনে নেয়ার আকুল আবেদন জানান আন্দোলনকারীরা। 3 দিন ধরে অটো চালাই না, 3 দিন ধরে পেটের ক্ষুধা, পেটে তুইয়া এই রাস্তায় আইছি। এটা গরিব লোকেদের পেটে নাতি দেওয়া হচ্ছে। আমাদের কথা, এই অটোটা বৈধ হতে হবে এবং আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। আমি নিজে কামাই আমার চলতে হয়, অন্তত এটাই বন্ধ করে দেয়া, তাহলে আমরা চলুম কেমনে? তাদের আন্দোলনের কারণে প্রেস ক্লাব, পল্টন, শাহবাগ, সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে জড়ো হয় শহীদ মিনারে। তারপর সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। কালকে কোর্টে যেই আদেশটি হাইকোর্ট দিয়েছে, এটির স্থগিত চেয়ে সরকার পক্ষ থেকে আপিল করা হবে, রিট করা হবে আর কি সুপ্রিম কোর্টে। আলোচনায় বসবো, আলোচনা ফলপ্রসূ হলে আগামী দিনে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এই যে শ্রমজীবী মানুষ তাদের রুটি রুজিকে নিরাপদ করতে যেই ধরনের সহযোগিতা দরকার সেটি আমরা করব। এদিকে তাদের দাবির বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। তিনি আশা করেন অটোরিকশার বিষয়ে সরকারের নির্দেশনা ভালোই আসবে। বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন মজুমদারকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম ও সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে 2 বছর মেয়াদে তিনি এই দায়িত্বে থাকবেন। এর আগে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ছিলেন আশিকুন নবী চৌধুরী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর থাকবে সংবাদের বাকি অংশ।